গল্প বিষাদের নির্বদ্ধ। লেখক মোহাম্মদ হযরতুল্লাহ। পড়ন্ত বিকেল। সকাল থেকে সমস্ত আকাশ জুড়ে শ্রাবণের কালো মেঘ ছেয়ে আছে। একটু পর পর দমকা বাতাস বইছে। আমার মন খারাপের সাথে আকাশে যেন খুব মিল। আমার মন খারাপ হলেই আকাশটা কালো মেঘে ঢেকে যায়। তারপর বৃষ্টি নামে। আমার দু চোখেও নামে নোনা জলের বন্যা। আজ আমার মনটা বড্ড খারাপ। আমাদের সেই প্রিয় জায়গা পদ্মদিঘির পরিত্যক্ত সিঁড়িতে বসে আছি। স্বচ্ছ টলটলে সবুজ জলে ভর দিঘিটা কচুরিপানায় ভরে গেছে। আমি আর মনে তাকিয়ে আছি কচুরিপানার সাদা নীল ফুলের দিকে। আকাশে মেঘের গর্জন বেড়েই চলেছে। হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলো। আকাশ তার সকল কষ্ট ও বিষণ্ণতা ঝরিয়ে দিচ্ছে বৃষ্টির প্রতিটি ফোঁটায়। নির্জীব প্রকৃতি যেন বৃষ্টির ছোঁয়ায় নিজের সকল শুষ্কতা কাটিয়ে সতেজ মনে তৃপ্তির হাসি হাসছে। বৃষ্টি আমার সারা শরীর ভিজিয়ে দিয়েছে। দূর করেছে সকল ক্লান্তি। তবে আমার হৃদয়ে এখনো প্রাণহীন রুক্ষ মরুভূমি। বিরহ বেদনায় দগ্ধ হয়ে হৃদয়ে এক বিন্দু প্রণয়ের সুধাপানের জন্য অতৃপ্ত তৃষ্ণা নিয়ে হাহাকার করছে। আমার দু চোখ জুড়ে নেমেছে নোনা জলের বন্যা। আমার অরূপ কথা আজ বড্ড মনে পড়ছে। পাগলিটা বৃষ্টি খুব ভালোবাসত। আর ভাবতে পারছি না, বুকটা ফেটে যাচ্ছে। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। চোখের সামনে ভেসে উঠছে অতীতের করুণ স্মৃতি। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে অনির্দিষ্টকালের জন্য ভার্সিটি ছুটি পড়ে যাওয়ায় আমি চলে এসেছিলাম গ্রামে। আমাদের গ্রামটা বড়ই সুন্দর। সবুজের সমারোহ চারদিকে। আমি এখন হাঁটছি গ্রামের কাঁচা রাস্তায়। হাতে একটা নীল ডায়েরি আর কলম। গায়ে একটা সাদা পাঞ্জাবি। রাস্তার ধার ঘেঁষে একটা হিজল গাছের নিচে দবে ডায়েরিতে কিছু লেখার চেষ্টা করছি। তবে শব্দগুলো যেন কোথায় হারিয়ে গেছে। এই যে কবি সাহেব কবিতা লিখছেন নাকি? হঠাৎ মেয়েলি কণ্ঠ শুনে আমি পেছনে ঘুরে তাকালাম। আমি রীতিমতো মুগ্ধ ও বিস্মিত হলাম। দেখলাম অষ্টাদশী এক রূপসী রমণী দাঁড়িয়ে আছে। কি প্রগাঢ় মায়া গো সে গায়। আমি বিভোর হয়ে ডুব দিলাম তার রূপের গাঙ্গে। এমন রূপও কারো হয়? স্রষ্টার সৃষ্টি কি এতই সুন্দর? কোন সে ভুবন এটা? এক মুহূর্তের জন্য মনে হলো নিস্তব্ধ হয়ে গেছে ঘূর্ণায়মান পৃথিবী। থেমে গেছে সকল কোলাহল। আমি বিমুগ্ধ নয়নে চেয়ে রইলাম তার দিকে। কি হলো, কথা বলছেন না কেন? কাছে এসে আমার গা ঘেঁষে বসে এই কথা বলল মেয়েটি। সহসা মেয়েটি কাছে আসায় আমার একটু ইতস্তত বোধ হলো। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম তার দিকে। সেই দৃষ্টির অর্থ আমায় কেমন করেছিল। মেয়েটি হয়তো আমার দৃষ্টির অর্থ বুঝতে পারল। আরো কাছে এসে বলল, আমাকে চেনেননি, কিন্তু আমি আপনাকে চিনি। চিনি বললে ভুল হবে, বরং ভালোভাবে চিনি। মেয়েটি অবলীলায় কথা বলে যাচ্ছে, যেন কত যুগ ধরে আমায় চেনে। অনেক কথা বলল, যার সারমর্ম এই দাঁড়ালো সে আমাকে চেনে এবং আমার ছোট বোন তার বান্ধবী। প্রত্যুত্তরের অপেক্ষা না করে সে উঠে দাঁড়ালো। তারপর বিপরীত দিকে হাঁটা শুরু করলো। পেছনে থেকে বললাম, কে তুমি? নামটা তো বলে যাও। সে দাঁড়ালো। মুখ ফিরিয়ে চোখের দিকে তাকালো। কি গভীর মায়া সেই কাজল কালো নয়নে। যা বর্ণনা করার শব্দ খুঁজে পেলাম না। আমি অরেন্দিতা, গোসাই বাড়ির মেয়ে। তারপর একটা ভুবন ভোলানোর হাসি দিয়ে নিজের পথে চলে গেল। আমি কিছু বলতে পারলাম না। স্থির দৃষ্টিতে তার প্রস্থানের পথে চেয়ে রইলাম। কতক্ষণ তাকিয়েছিলাম জানি না। যখন ঘোর কাটলো তখন দেখলাম সন্ধ্যা হয়ে এসেছে। গোধূলির রক্তিম সূর্যটা পশ্চিম আকাশে ডোবার আয়োজন করছে। কাল বিলম্ব না করে আমি বাড়ির পথে পা বাড়ালাম। তবে মনের ভেতরে এক অজানা অনুভূতি বিরাজ করল। ক্ষণিকের পরিচয়ে মনটা যেন তাকে বড্ড আপন ভাবতে লাগলো। সেদিন রাত্রে আমার আর ঘুম হলো না। সারাক্ষণ অরেন্দিতার কথা ভাবতে লাগলাম। তার সুশ্রী মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। সে কিভাবে আমাকে চেনে? এই একটাই প্রশ্ন আমার মস্তিষ্কে বারংবার ঘুরপাক খেতে লাগলো। বারান্দায় এসে দাঁড়ালাম। ঝিরিঝিরি বাতাস বইছে।
আকাশে রূপালি থালার মতো চাঁদ উঠেছে। হঠাৎ থেকে এক ফালি মেঘ এসে চাঁদটাকে ঢেকে দিচ্ছে। মেঘের নিকষ কালো আধারে হারিয়ে যাচ্ছে চাঁদ। আমার মনেও তখন আলো আধারির খেলা চলছে। তখন মনে পড়ল অরণ্যিতা তো আমার বোনের বান্ধবী। তার কাছে গেলেই তো হয়। কিন্তু মস্তিষ্ক সায় দিল না। কিন্তু হৃদয়ের বাতায়নে অরণ্যিতার মায়াবী চেহারাখানি উকি দিতে লাগলো বারংবার। তাই সকল সংকোচবোধ ভুলে বোনের ঘরের দিকে পা বাড়ালাম। ঘরের সামনে গিয়ে দেখলাম সুমা পড়ার টেবিলে পাঠ্যপুস্তক নিয়ে পড়ায় মনোনিবেশ করেছে। আমি ঘরে প্রবেশ করে ওর কাছে গিয়ে দাঁড়ালাম। আমার উপস্থিতি টের পেয়ে বইয়ের দিকে তাকিয়েই বলল, কিছু বলবে ভাইয়া? লজ্জা শরমের মাথা খেয়ে আমি বলেই ফেললাম, অরণ্যিতাকে চিনিস তুই? আমার মুখে অরণ্যিতার কথা শুনে হয়তো বিস্মিত হয়েছে। তবে ওর মুখ বইয়ের দিকে থাকায় বুঝতে পারলাম না। এবার আমার দিকে তাকিয়ে বলল, চিনি, কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? কি ব্যাপার বলো তো ভাইয়া? ভুরু কুঁচকিয়ে প্রশ্ন করলো সুমা। ওর প্রশ্ন শুনে কিছুটা ঘাবড়ে গেলাম। আমার এই অবস্থা দেখে ও তো হেসেই কুটি কুটি। বড় বুদ্ধিমতী মেয়ে সুমা। ওর কাছে কোনো কথা চাপা রাখা সম্ভব নয়, ঠিক বুঝে ফেলে। আমি অরণ্যিতার সাথে দেখা হওয়ার কথা ওকে বললাম। 5 বছর আগে একটা অচেনা মেয়ে তোমাকে প্রেমপত্র দিয়েছিল, মনে আছে সে কথা? সে তো একটা পিচ্চি মেয়ে। সেই পিচ্চির নামই হলো অরণ্যিতা। কথাটি বলে ফিক করে হেসে উঠল সুমা। তুই কেমন করে জানলি আমাকে অরণ্যিতা চিঠি দিয়েছিল? আমি তো কাউকে বলিনি। তুমি ঢাকায় পড়তে যাওয়ার পর অরণ্যিতাই আমাকে বলেছিলে, জানো তোমার জন্য অনেক কেঁদেছিল, ও তোকে সত্যি বড্ড ভালোবাসে। ওর কথা শুনে চোখে পানি এসে গেল। চোখের জল আড়াল করতে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। কারণ আমি যে তাকে ভালোবেসে ফেলেছি। তখন নিজেকে বড় অপরাধী মনে হলো। আমার মনটাকে ধিক্কার দিতে লাগলাম, কেমনে ভুলে গেলাম অরণ্যিতাকে, যার চিঠি পেয়ে আমার হৃদয়ে আন্দোলিত হয়েছিল। শূন্য হৃদয়ে উপকূলে প্রেমের ঢেউ উঠেছিল, যাকে এক নজর দেখার জন্য মন উতলা হয়েছিল, তাকে আমি কেমনে ভুলে গেলাম। চোখের পানি মুছে আমার ঘরের পুরনো টিনের বাক্স বের করলাম। তার মধ্যে পরম যত্নে ভাঁজ করে রেখেছিলাম চিঠিখানা। গোটা গোটা অক্ষরে লেখা চিঠিটা দিবানিশি কতবার যে পাঠ করেছি তা শুধু দুরুনীলিমার নক্ষত্ররাজিই জানে। আবার একবার পড়তে লাগলাম। প্রিয় কাব্য, বসন্তের রক্তিম কৃষ্ণচূড়া ফুলের শুভেচ্ছা নিবেন, সাথে হতভাগীর হৃদয় নিংড়ানো শুদ্ধ নির্যাসের পবিত্র ভালোবাসা। আপনাকে দেখার পরে এক অজানা অনুভূতি আমাকে গ্রাস করেছে। আপনাকে আপন করে পাওয়া বাসনায় হৃদয়ে উন্মাদ হয়ে উঠেছে। তবে আমার কিছু আবদার আছে। কিন্তু না, বড় কিছু নয়, খুব ছোট। যেমন, বৃষ্টি হলে আমার সাথে বৃষ্টিতে ভিজতে হবে। রাতে 2 জন একসাথে জ্যোৎস্না বিলাস করব। আর আমায় দিতে হবে একগুচ্ছ নীলপদ্ম। এই ছোট আবদারগুলো পূরণ করলেই হবে। আর কিছু চাই না। ইতি, আপনার অপরিচিত প্রেমিকা অরণ্যিতা। চিঠির প্রতিটি অক্ষরে করেছি হাজারো চুম্বন, প্রেমে পড়েছি শতবার, তা কি অরণ্যিতা জানে। চিঠিটাকে বুকের সাথে আঁকড়ে ধরে শুয়ে পড়লাম। আর ভাবতে লাগলাম, কখন শেষ হবে এই প্রতীক্ষার রাত্রি। ভোরের আলো ফুটেছে অনেক আগেই। পাখিদের কলকাকলিতে মুখরিত চারিদিক। জানালার পাতলা পর্দা ভেদ করে সূর্যের আলোক রশ্মি আমার ঘরের দেওয়ালে এসে পড়েছে। আমি ঘর থেকে বের হয়ে দেখি মা দাওয়ার বসে তরকারি কুটছে আর সুমা চুলায় ভাত চড়িয়েছে। আমি হাত মুখ ধুয়ে বাড়ির সামনে পুকুর পাড়ের শিমুল গাছটার নিচে দাঁড়ালাম। রক্তিম ফুলের বদলে সাদা শিমুল তুলোয় ভরে আছে গাছটি। স্নিগ্ধ বাতাসে কিছু শিমুল তুলো উড়ে গিয়ে পড়ছে পুকুরের স্বচ্ছ পানিতে। আমি আনমনে অরণ্যিতার কথা ভাবছি। কাব্য, কেমন আছো? সহসা মেয়েলি কণ্ঠ শুনে রাস্তার দিকে তাকালাম। দেখলাম মীরা দাঁড়িয়ে আছে। তবে আগের মতো সুন্দরী আর নেই। চেহারার লাবণ্যতা হারিয়ে গেছে, চোখের নিচে পড়েছে কালো দাগ। করে 2-3 বছরের ফুটফুটে একটা মেয়ে। আমি এগিয়ে গেলাম। তো কবি সাহেব কেমন আছেন? এই তো ভালোই আছি, তুমি? অনেক ভালো আছি। বিয়ে করেছো?
না আমার মতো বেকার ছেলেকে কে বিয়ে করবে বলো? তুমি করতে। মীরা নিশ্চুপ রইল। চোখের কোণে এক বিন্দু নোনা জল চিকচিক করে উঠল। মেয়েটা বড্ড ভালোবাসে যে আমায়। না, তোমার মতো গাধাকে বিয়ে করবে কে শুনি? অভিমানের সুরে কথাটি বলল মীরা। তোমার মেয়ের কি নাম রেখেছ? উপমা, তোমার পছন্দের নাম। মীরা ছলো ছলো চোখে আমার দিকে তাকালো, সেই চোখে রয়েছে ভালোবাসা না পাওয়ার আকুতি। ভালোবাসি কথাটি বলতে না পারার বেদনা। যে চোখ একদিন আমার জন্য মায়া দেখেছিলাম, আজ সে চোখের প্রান্তর প্লাবিত হয়েছে বেদনার ওষুধে। যাই তাহলে, ভালো থেকো। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল মীরা। একবার ভাবলাম পিছন থেকে ডাকি, কিন্তু পারলাম না। বিয়ে নামক অদৃশ্য কাঁটাতারের বেড়া বাড়িয়ে দিয়েছে আমাদের দূরত্ব, কেড়ে নিয়েছে নাম ধরে ডাকার অধিকার। আনমনেই চোখ থেকে গড়িয়ে পড়ল দু ফোঁটা অশ্রু। হঠাৎ করেই মনের আকাশটা বিষণ্ণতার কালো মেঘে ঢেকে গেল। এর কারণ কি মীরা? কিছু ভালো লাগছে না। হালকা কিছু খেয়ে ঘরে চলে গেলাম, জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। চোখ গেল দূরে স্কুল মাঠের বটগাছটার দিকে। সেখানে কতদিন একসাথে খেলেছি। মীরা ছিল আমার একমাত্র খেলার সাথী। একসাথে শৈশব কৈশোর পার করেছি। শতক্ষণ ছুটির মধ্য দিয়ে পার করেছি জীবনের সোনালী সময়। একদিন পাড়ার মাঠে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পেলাম। মীরা ধরাধরি করে আমায় বাড়িতে নিয়ে এলো। সেদিন মীরা খুব কেঁদেছিল। তখন বুঝলাম মেয়েটা আমায় কত ভালোবাসে। এভাবেই দিন কাটতে লাগলো। দেখতে দেখতে আমাদের পরীক্ষা চলে এলো। দুজনে একসাথে মাধ্যমিক পরীক্ষা দিলাম, পাশও করলাম। তবে বাড়ি থেকে মীরাকে আর পড়াতে চাইলো না। বন্ধ হয়ে গেল মীরার পড়াশোনা। কলেজে ভর্তি হয়ে আমি শহরে চলে গেলাম। ওর সাথে মাঝে মধ্যে টুকটাক চিঠি আদান প্রদান হতো। এমনি একদিন সকালে চিঠি পেলাম মীরার বিয়ে। সে আমাকে তার বিয়েতে আসার আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু পড়াশোনার কারণে আসতে পারিনি। তারপর আর কোনো চিঠি পাইনি। ভেবেছিলাম ভুলে গেছে হয়তো, কিন্তু সে আমায় ভোলেনি। আজও পরম যত্নে হৃদয়ে গহীনে পুষে রেখেছে তার না বলা ভালোবাসা। হঠাৎ ঘরে কারো প্রবেশের শব্দ পেয়ে পেছনে তাকালাম। সুমা এসেছে। কিছু বলবি সুমা? অরেন্বিতা বিকেল বেলা তোমাকে নদীর পাড়ে দেখা করতে বলেছে। অরেন্বিতা কথা শুনে মনটা জমা বিষণ্ণতা কোথায় যেন হারিয়ে গেল। তবে তা প্রকাশ না করে গম্ভীর মুখে বললাম, আচ্ছা যাব। সুমা কি বুঝলো জানি না, ঠিক করে একটা হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বিকেল বেলা সূর্যের প্রখর তাপদাহ ক্ষীণ হয়ে এসেছে। উত্তাপহীন সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়েছে। আমি হাঁটছি গায়ের মেঠো পথে। গন্তব্য নদীর পার। আমি হেঁটে চলেছি। কিছুক্ষণ পর মেঠো পথ ছেড়ে নেমে এলাম ধান ক্ষেতের সরপথে, যেটা সোজা চলে গেছে নদীর তীরে। ধান ক্ষেতের সরু আইল ধরে হেঁটে চলছি আমি। দুই পাশে দিগন্ত বিস্তৃত ধানক্ষেত। যতদূর চোখ যায় শুধুই ধান আর ধান। দক্ষিণা বাতাস দোলা দিয়ে যাচ্ছে সম্প্রতি মঞ্চিত ধানক্ষেত। কিছু পাখি উড়ে বেড়াচ্ছে। পোকা শিকারের জন্য উঁকি দিচ্ছে ধানের সংকীর্ণ সারির ফাঁকে ফাঁকে। প্রকৃতির রহস্যময় অপরূপ সৌন্দর্য অবলোকন করতে করতে আমি পৌঁছালাম ধানক্ষেতের শেষ প্রান্তে, যেখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে সারিবদ্ধ কিছু বাবলা গাছ। বাবলা গাছের সারি পেরিয়ে পৌঁছালাম নদীর তীরে। দেখলাম বালুময় প্রান্তরে নদীর তীরে বসে আছে অরেন্বিতা। অঙ্গে তার শোভা পাচ্ছে নীল রঙের শাড়ি, আঁচল পরে আছে বালিতে। যেন আকাশ নীল শাড়ি পরে তার আঁচল বিছিয়ে দিয়েছে বালুচরে। অরেন্বিতা তাকিয়ে আছে গোধূলি লগ্নের রক্তজ্বার মতো রক্তিম সূর্যের দিকে। ধীর পায়ে এগিয়ে গেলাম তার নিকটে। আমার উপস্থিতি টের পেয়েও আমার দিকে ফিরে তাকালো না, ঠিক আগের মতোই বসে রইল। আমি ওর পাশে গিয়ে বসলাম। স্নিগ্ধ কণ্ঠে ডাক দিলাম, অরেন্বিতা। এবার দিগন্তের দিক থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকালো অরেন্বিতা। চাঁদের মতো মুখটা অন্ধকার হয়ে আছে, যেন একখণ্ড কালো মেঘে এসে পূর্ণিমার চাঁদটা ডেকে দিয়েছে। দেখেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল।
কিছু বলার আগেই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমাকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে না। তোমার হৃদয়ে আমার জন্য এক বিন্দুও জায়গা নেই। তুমি কি আমায় কখনোই ভালোবাসোনি? এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো অরণ্যিতা। কিন্তু কান্না থামালো না, পিচ্ছি মেয়ের মতো কেঁদেই চলেছে। যেন 5 বছরে হৃদয়ে জমে থাকা সকল দুঃখ, কষ্ট, অভিমান চোখের নোনা জলে বিলীন করে দেবে। হরিণী চোখের নোনা জলে আমায় ডুবিয়ে মারবে নাকি? আমার কথা শুনে মুখ তুলে চাইলো অরণ্যিতা। দেখলাম সুন্দর ফর্সা মুখটা বিবর্ণ কালচে বর্ণ ধারণ করেছে। চোখ থেকে বিন্দু বিন্দু নোনা জল চিবুকে বেয়ে গড়িয়ে পড়ছে। চোখের জল মুছে দিলাম। কাজল লেপটে গেছে, যার দরুন ওকে আরো সুন্দর লাগছে। চোখের দিকে চেয়ে বললাম, চোখে আর কখনো কাজল পড়বে না কেমন? কেন? শূন্য চোখের মায় আমি উন্মাদ হয়েছি, কাজল পড়লে তো ধূলিসাৎ হয়ে যাব। লজ্জা পেয়ে মুচকি হাসলো। উষ্ণ ললাটে একটা ভালোবাসার পরশেকে দিয়ে ভালোবাসার বাহুডোরে আবদ্ধ করে নিলাম। বেলা শেষ। গোধূলির রক্তিম সূর্যটা পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। পাখিরা ফিরছে তাদের আপন নীড়ে। অরণ্যিতা আমার কাঁধে মাথা রেখে সূর্যাস্ত দেখছে। আমি আনমনে বলতে লাগলাম, এই গোধূলির পরন্ত আলয়। বিমুগ্ধ চোখে দেখছি পৃথিবীর জটিল রহস্য। তোমার অব্যক্ত অনুনয়, উচ্ছ্বসিত আমার প্রাণ স্পন্দন। হারিয়েছি দিশা এই চোখের ভাষা বুঝতে। যেমন হারিয়েছে হাজার কবি। যা বুঝেছি তাও বলার মতো নয়। শুধু সংগোপনে ভালোবেসেছি তোমায়। সিংহল সমুদ্রের ঢেউ অবনত তোমার পায়ে। আনন্দের ঝুমঝুমিতে, স্বপ্নের মতো শুধু অনুভূতি। তবুও মনে হয় এখানে এই রহস্যের গভীরে ডুবে যাওয়ার চেয়ে অন্ধকারে তলিয়ে যাই। পাগল হয়ে দিক বিদিক হারাই। দিন যায়, রাত আসে। প্রবাহমান স্রোতস্বিনীর মতো চলে যাচ্ছে সময়। সময়ের সাথে সাথে বৃদ্ধি পেয়েছে আমাদের পবিত্র প্রণয়ের গভীরতা। আমার চিন্তা চেতনায় শুধু অরণ্যিতা, হৃদয়ের অলিন জুড়ে শুধু তার অনাগোনা। আমার অস্থিমজ্জায় সমস্ত সত্তায় মিশে গেছে অরণ্যিতা। শরৎকাল। স্বচ্ছ নীল গগনে সাদা মেঘ ভেজা তুলোর মতো ভেসে বেড়াচ্ছে। স্নিগ্ধ বাতাসে পাওয়া যাচ্ছে শিউলি ফুলের মন মাতানো গন্ধ। আর্নিতাদের গোসাই বাড়িতে পুজোর তোড়জোড় চলছে জোর কদমে। শত ব্যস্ততার মধ্যে অরণ্যিতা আমার সাথে দেখা করতে এসেছে পদ্মদিঘির পারে। পদ্মদিঘির ইটের তৈরি সিঁড়িতে বসে আছি দুজন। ইটের রক্তিম বর্ণটা আর আগের মতো নেই, রোদ বৃষ্টিতে পুড়ে ভিজে ধূসর বর্ণ ধারণ করেছে। এক নাগারে কথা বলে চলেছে অরণ্যিতা। আমি তার একমাত্র মনোযোগী শ্রোতা। মেয়েটা তার সকল কথা অবলীলায় বলে যায়। আমি মুগ্ধ হয়ে শুনি। তবে এখন আমার মন কথার দিকে নেই, আমি তাকিয়ে আছি তার গোলাপের পাপড়ির ন্যায় অশ্বদয়ের নিচে থাকা ছোট তীরটার দিকে। কাব্য দেখো কত সুন্দর কাশফুল ফুটেছে। কোথায়? হাত ইশারা করলো অরণ্যিতা। দেখলাম দিঘির দক্ষিণ পারে সদ্য ফোটা শুভ্র কাশফুলগুলো দক্ষিণা বাতাসে তুলছে। আনন্দে ওর হরিণয়ন জল করছে। বাচ্চা মেয়ের মতো দিক বিদিক ভুলে কাশফুলের কাছে দৌড়ে গেল। কাশফুলের মাঝে হাঁটছে অরণ্যিতা। আসমানি রঙের শাড়ি বাতাসে উঠছে। মুখে মুক্তঝরা হাসি, নিডল হাতের পেলবোতায় ছুঁয়ে দিচ্ছে প্রতিটি কাশফুল। আমি চোখ ফেরাতে পারলাম না, মণিমুগ্ধ হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। হঠাৎ প্রকৃতি গোমরা রূপ ধারণ করলো, কালো মেঘে ঢেকে গেল সমস্ত আকাশ। ইলশেগুলি বৃষ্টি শুরু হলো। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। অরণ্যিতা দৌড়ে এসে বলল, এই কোথায় যাচ্ছে? চলো না দুজনে একসাথে বৃষ্টি বিলাস করি। এমন রূপবতী নারীর মায়াবী চাহনির প্রেমময় আবেদন উপেক্ষা করার ক্ষমতা সৃষ্টিকর্তা ধরনের কোনো পুরুষকে বোধ হয় দেননি। তাই অনিচ্ছা সত্ত্বেও সম্মোহিতের মতো অরণ্যিতার পিছু পিছু নেমে গেলাম সিঁড়ির শেষ প্রান্তে। মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে। সিঁড়ির শেষ ধাপে দিঘির সবুজাব পানিতে পা ডুবিয়ে বসে আছি দুজন। বৃষ্টির প্রতিটি ফোঁটা আলিঙ্গন করছে অরণ্যিতা উষ্ণ শরীর, বাড়িয়ে দিচ্ছে তার সৌন্দর্য।
বৃষ্টিতে ভেজা রূপবতী রমণীকে দেখতে যে কতটা সুন্দর লাগে, শব্দের বর্ণনায় তা কখনোই বোঝানো সম্ভব নয়। কোথাও কেউ নেই, নীরব নিস্তব্ধ চারদিক। দুজন মানব মানবীর প্রেম বৃষ্টি বিলাসের একমাত্র সাক্ষী, বৃষ্টিসিক্ত বিজন এই প্রকৃতি। কখনো প্রকাশ পাবে না এই মাহেন্দ্রক্ষণ। রহস্যময় প্রকৃতি তা আড়াল করে রাখবে অনাবিল রহস্য দিয়ে। বৃষ্টিতে ভেজায় আমার সমস্ত শরীর কাঁপিয়ে জ্বর এলো সেদিন রাতে। আমার শিয়ারে বসে একের পর এক জলপট্টি দিচ্ছে সুমা। মা তো রীতিমতো কান্নাকাটি জুড়ে দিয়েছে। সকালবেলা ডাক্তার চাচা এসে কিছু ওষুধ দিয়ে গেলেন, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। আর আমিও চাচ্ছি না জ্বর কমুক, কারণ এ তো জ্বর নয়, ভালোবাসার উষ্ণ পরশ। মাঝে মাঝেই শরীর কাঁপিয়ে জ্বর আসছে, তখন আমার এক রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে, যেন অরণ্যিতা ভালোবাসা মাখা স্নিগ্ধ হাতে স্পর্শ করছে আমায়। যার হৃদয়স্পর্শী শিহরণের উচ্ছ্বসিত হিলোর হৃদয়ের রক্তকণিকার প্রতিটা রক্তবিন্দুতে প্রবাহিত হচ্ছে। 7 দিন পর জ্বর একটু কমল। অরণ্যিতার সাথে দেখা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, মনে হচ্ছে 1000 বছর দেখিনি আমার প্রিয়তমাকে। কিন্তু বাধা দিল মা। চোখ মুখ কাঠখোট্টা করে বলল, গায়ে জ্বর নিয়ে এই ভর দুপুরে কোথাও যাওয়া চলবে না। অগত্যা আর দেখা করা হলো না। অরণ্যিতাকে না দেখে পুড়ে যাচ্ছে হৃদয়, দীর্ঘ হচ্ছে প্রতীক্ষার প্রহর। অবশেষে সকল প্রতিকূলতা উপেক্ষা করে চাদর গায়ে দিয়ে সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হলাম। কাঁচা রাস্তা পেরিয়ে গোসাই বাড়ির ইটের রাস্তায় পৌঁছালাম। গায়ের সকল রাস্তা কাঁচা হলেও অরণ্যিতাদের বাড়ির সামনের অনেকখানি রাস্তায় ইট দিয়ে বাঁধানো। আমি গেটের সামনে পৌঁছালাম। অলিশান বাড়ি, রঙিন আলোক সজ্জায় আলোকিত চারদিক। বাড়ির ভেতরের ফাঁকা জায়গার পূজার মণ্ডপ তৈরি করা হয়েছে। আজ অষ্টমী, তাই সকলে অঞ্জলি দিতে ব্যস্ত। কিছু বাচ্চা এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আমি অরণ্যিতাকে দেখার জন্য আরো একটু ভেতরে গিয়ে দাঁড়ালাম। মণ্ডপের ওপর পুরোহিতের সামনে দাঁড়িয়ে আছে দশভুজা দুর্গা। অনেকে দুর্গার পায়ে অঞ্জলি দিচ্ছে, আর পুরোহিত মশাই এক মনে মন্ত্র আওড়াচ্ছেন। কিন্তু অরণ্যিতা কোথায়? হঠাৎ খেয়াল করলাম অরণ্যিতা আমার দিকে আসছে, চোখে নোনা জল চিকচিক করছে। লাল বেনারসি শাড়িতে একদম দেবীর মতো লাগছে। কিছু না বলেই আমাকে জড়িয়ে ধরল। হঠাৎ এমন বাচ্চা সুলভ আচরণে আমি বিস্মিত হলাম। সাথে সাথে নিজেকে ছাড়িয়ে নিলাম। এই পাগলি, এমন বাচ্চাদের মতো কাঁদছো কেন? আমার কিছু হয়নি তো। কিছু হয়নি বললেই হলো, আমার জন্য তোমার জ্বর হয়েছে, তুমি অনেক কষ্ট পেয়েছো। কান্না জড়ানো কণ্ঠে বলল অরণ্যিতা। ধুর পাগলি, জ্বর তো ভালো হয়ে গেছে। আর কখনো বৃষ্টিতে ভিজবে না, কখনো না। আমি কিছু বলতে পারলাম না। আমার প্রতি ওর ভালোবাসা দেখে চোখ জোড়া স্নিগ্ধ হয়ে উঠল। চোখ থেকে গড়িয়ে পড়ল ভালোবাসার অশ্রু। ধীরে ধীরে রাত বাড়ছে, লোকে লোকারণ্য হলে গেল গোসাই বাড়ির আঙ্গিনা। আমি আর দাঁড়ালাম না, অরণ্যিতাকে বিদায় দিয়ে বাড়ির পথে পা বাড়ালাম। আকাশে রূপালী থালার মতো এক ফালি চাঁদ উঠেছে, তবে তারাদের দেখা নেই। ঝিরিঝিরি বাতাস বইছে, নির্জন নিস্তব্ধ চারদিক। আমি একাকী হেঁটে চলেছি গায়ের পথে। রাস্তার দুই পাশের বড় বড় কড়ি গাছগুলো ভূতের মতো মাথা তুলে দাঁড়িয়ে আছে। সেদিকে আমার কোনো খেয়াল নেই, আমি ডুবে আছি ভাবনার অতল সাগরে। আমি অরণ্যিতাকে আপন করে পাবো তো? দুটো ভিন্ন ধর্মের মানব মানবীর পবিত্র প্রণয় কি সমাজ মেনে নেবে? ভুলে যাবে কি ধনী গরিবের ব্যবধান? জাতি ধর্ম বর্ণ ভুলে কি মানুষ এক হতে পারে না? ভালোবাসা দিয়ে মানুষ একটা আলাদা জগৎ করতে পারে না, যেখানে নেই ধর্ম বর্ণের ভেদাভেদ, ধনী গরিবের নেই কোনো বৈষম্য। এমন হাজারো কথা ভাবতে ভাবতে বাড়িতে পৌঁছালাম। দেখলাম মা ও কবি চাচা বসে খোশগল্পে মশগুল। ভদ্রতার খাতিরে সালাম দিয়ে সামান্য কুশল বিনিময় করে ঘরে চলে আসলাম। কবি চাচা হলেন আমার বাবার ছোট ভাই। তার 3 মেয়ে। আল্লাহ তার কোনো ছেলে সন্তান দেয়নি বলে তিনি সব সময় আফসোস করেন। তার কনিষ্ঠ কন্যা রূপার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। আমার কবে পড়াশোনা শেষ হবে, কবে চাকরি হবে, এই নিয়ে তার বড় মাথা ব্যথা।
বিয়ের কথা বলতেই হুটহাট এসে হাজির হন আমাদের বাড়িতে। তারা এখনো খোঁজগল্পে মগ্ন, দুজনের দীর্ঘ কথোপকথন কিছুটা আমার কর্ণগোচর হলো। তবে সেদিকে আমার কোনো খেয়াল নেই। অরেন্বিতাকে হারাবার ভয়ে আমার রাতের ঘুম হারাম হয়ে গেল। দু চোখে জলে বুক ভাসালাম, তবুও কাউকে জানতে দিলাম না হৃদয় মাঝে জ্বলা প্রকাণ্ড আগ্নেয়গিরির কথা। কষ্টের সাগরে নিমজ্জিত থেকে পার করলাম নির্ঘুম রজনী, রক্তিম বদলি। অস্তমান রবি পশ্চিম গগনে ঢলে পড়েছে। জনশূন্য বেলাভূমে নিভৃতে দাঁড়িয়ে আছি, দূর থেকে অরেন্বিতাকে এক নজর দেখার জন্য। আজ দশমী, 10 ভুজা দুর্গার বিসর্জনের ক্ষণ ঘনিয়ে এসেছে। ক্ষণ পরেই কয়েকখানা বৃহদাকার সুসজ্জিত নৌকা দৃষ্টিগোচর হল। ঢাক ঢোল বাজিয়ে উল্লাসিত মনে মাঝ নদীতে অগ্রসর হচ্ছে। প্রশস্ত কাঠের পাটাতনে দাঁড়িয়ে আছে 10 ভুজা দুর্গা, মানুষগুলো তাকে ঘিরে উৎফুল্ল মনে নৃত্যে মগ্ন। দেবীর বিসর্জন দেখতে অনেক মানুষ এসেছে। দেখতে দেখতে নদীতট লোকে লোকারণ্য হয়ে গেল। সকলের চোখে মুখে আনন্দ উপচে পড়েছে, প্রতীক্ষার দৃষ্টিতে মাঝ নদীতে তাকিয়ে আছে। শতলোকের ভিড়ে আমার চঞ্চল তৃষ্ণাতুর নয়ন যুগল ব্যাকুল হয়ে অরেন্বিতাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তার দেখা নেই। সহসা নজর পড়ল নদীতটের আম গাছের তলে, সাথীদের নিয়ে দাঁড়িয়ে আছে অরেন্বিতা, হাসিমাখা বদনে তটিনীর মাঝে চেয়ে আছে দুর্গার বিসর্জনের প্রতীক্ষায়। তার জ্যোৎস্নাময় চাঁদ বদনের মুক্ত ঝরা হাসি ছটায় হৃদয়ে পুলকিত হল, তৃষ্ণার্ত হৃদয়ে জমা সমস্ত দুঃখ কষ্ট উধাও হয়ে গেল নিমিষেই। ধরনের সমগ্র সুখ এসে ভিড় করলো আমার হৃদয়ে। নৌকাদয় মাঝ নদীতে এসে থামল, তারপর সকলে মিলে দেবী দুর্গার মূর্তিতে ধাক্কা দিতে লাগলো। মূর্তি তটিনীর স্বচ্ছ পানিতে পতিত হলো, 10 ভুজা দুর্গার বিসর্জন ঘটল। লোক সমাগম কমতে লাগলো, দেখলাম অরণ্যতা বাড়ির পথ ধরেছে। একটিবার তাকে কাছে পাওয়ার ব্যগ্র বাসনায় হৃদয়ে উন্মাদ হয়ে উঠল, কিন্তু তার উপায় নাই। অরেন্বিতাকে হৃদয় পিঞ্জরে নিয়ে বাড়িতে রওনা হলাম। সেদিন রাত ভালোভাবেই কাটল। বিপত্তি ঘটল পরের দিন সকালে। সকালে উঠেই শুনি রূপা একটা ছেলেকে পালিয়ে বিয়ে করে বাড়িতে এসে উঠেছে। আর সেই শোকে কবির চাচার মাথা খারাপ হবার উপক্রম। আর তিনি নাকি পাগলের মতো ভুল ভালো প্রলাপ বকছেন। সুমার কাছে শুনলাম রূপা ঢাকা মেডিকেল ইন্টার্নি শেষ করে একটা হাসপাতালে সহকারী ডাক্তার হিসেবে চাকরি নেয়। আর সেই হাসপাতালে ডাক্তারের সাথে নাকি প্রণয় সম্পর্কে জড়িয়ে পড়ে। আমাকে বাড়িতে ঢুকতে দেখেই কবি চাচা টুকরে কেঁদে দিলেন, তারপর কান্নাজড়িত কণ্ঠে বললেন, দেখ কাব্য বাবা, আমার হতভাগী মেয়েটা কি আকামটা করছে। চাকরি করতে গিয়ে ডাক্তারের সাথে পীড়িত কইরা বিয়া করছে। একটু থেমে আবার বলতে লাগলেন, কত আশা করছিলাম তোমার মতো সৎ ভালো একটা ছেলের সাথে বিয়া দিমু রূপারে, যেন সে আমার মেয়েটারে সুখে রাখে। আর তা না করে মুখপুরি বিয়া করলো ওই লাল মুখোটারে। এতক্ষণ খেয়াল করিনি, ঘরের বারান্দায় চেয়ারে মাথা নিচু বসে আছেন একজন ভদ্রলোক। বয়স বড় জোর 25-26 হবে। গায়ের রং গৌরবর্ণ, মস্তক জুড়ে কোকড়ানো চুল। জড়সড় হয়ে বসে আছেন। হয়তো নিজেকে বড় অপরাধী মনে করছেন। একটা মেয়েকে অভিভাবকের অগোচরে বিয়ে করা অপরাধী বটে। হঠাৎ ঘর থেকে বেরিয়ে এলো রূপা। হাস্যোজ্জ্বল মুখ, পরনে একটা গাঢ় সবুজ রঙের শাড়ি। এমনিতেই রূপা অসাধারণ রূপবতী। তার গায়ের উজ্জ্বল রং দেখেই হয়তো কবির চাচা তার নাম রূপা দিয়েছিল। এত বড় একটা অঘটন ঘটার পরে রূপা খুব স্বাভাবিক রয়েছে কেমন করে। আমাকে দেখেই নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, কেমন আছো কাব্য ভাই। আমি ওর কথা উত্তর না দিয়ে ভুরু কুঁচকে প্রশ্ন করলাম, কাউকে না জানিয়ে হুট করে বিয়ে করছিস কেন? আমি নিবিড়কে ভালোবাসি, তাই ওকে বিয়ে করেছি। আর এটা না করলে বাবা তোমার সাথে আমাকে বিয়ে দিত, এতে কি আমি সুখী হতাম? ভালোবাসা ছাড়া মানুষ কখনো প্রকৃত সুখী হয় না। ভালোবাসা ছাড়া সুখী থাকার বৃথা চেষ্টা করা আর ধুধু মরুভূমিতে জলরাশি খোঁজা একই কথা। কথাটি বলে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল রূপা। সে দৃষ্টিতে রয়েছে ক্ষোভ ও বিরক্তির ছাপ। আমি এক মুহূর্ত দাঁড়ালাম না, কবির চাচাকে বুঝিয়ে বাড়ির পথে পা বাড়ালাম। আর ভাবতে লাগলাম, সত্যি তো ভালোবাসা ছাড়া বেঁচে থাকা সম্ভব হলেও সুখী হওয়া অসম্ভব। অরেন্বিতাকে ছাড়া আমিও তো কখনো সুখী হতে পারবো না, কখনো না।
রূপার কথাই শুধু আমার কানে বাজতে লাগলো। ভালোবাসা ছাড়া সুখে থাকার চেষ্টা আর ধুধু মরুভূমিতে জলরাশির খোঁজ করা, এই কথা। বসন্তের স্নিগ্ধ সকাল। বন্ধুর চিঠি মারফত খবর পেলাম রাজনৈতিক দ্বন্দ্বের মীমাংসা হওয়ায় ভার্সিটিতে পূর্বে ন্যায় যথারীতি পাঠ্যক্রম চালু হয়েছে। 3 মাস বাদেই আমার অনার্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাকে চলে যেতে হবে। অরণ্যিতাকে ছেড়ে ইট পাথরের প্রাণহীন শহরে যাওয়ার কথা ভাবতেই মনের আকাশ বিষণ্ণতার কালো মেঘে ছেয়ে গেল। হৃদয়ে শূন্যতা অনুভূত হলো। তবুও যেতে হবে। তাই বাড়িতে বলে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলাম। কাল চলে যাব। তাই আজ অরণ্যিতার সাথে দেখা করতে আসা। বসন্তের বিষণ্ণ বিকেল। পদ্মদিঘির পশ্চিম দিকে বড় একটি কৃষ্ণচূড়া গাছ। সেই গাছের নিচে বসে আছি আমি আর অরণ্যিতা। দুজনই নীরব। কারো মুখে কোনো কথা নেই। পিনপতন নীরবতা বিরাজ করছে আমাদের চারপাশে। ঝরে পড়া কৃষ্ণচূড়ার রক্তিম পাপড়িগুলো রৌদ্রের প্রখর তাপদাহে কালচে বিবর্ণ হয়ে গেছে। গাছের মগডালে একটা গামশালিকের বাসা। সেখানে বসে একজোড়া শালিক পাখি উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে আমাদের দিকে। নীরবতা ভেঙে আমি বললাম, অরণ্যিতা, কি হয়েছে? কথা বলছো না কেন? কোনো উত্তর নেই। আমি ওর কাঁধে হাত দিয়ে মুখটা আমার দিকে ঘোরালাম। জ্যোৎস্নাময় চাঁদ বদনখানি মলিন হয়ে গেছে। চোখে নোনা জল টলমল করছে, যেন এখনই কেঁদে দেবে। ঠোঁট দুটো কাঁপছে, কাঁপা কণ্ঠে বলল, আমাকে ছেড়ে তুমি সত্যি চলে যাবে? যেতে তো হবেই। আমার কথা শুনে টুকরে কেঁদে দিয়ে আমাকে জড়িয়ে ধরলো অরণ্যিতা। বলতে লাগলো, তুমি আমায় একটু ভালোবাসো না? ভালোবাসলে কখনো এমন করে আমায় একা করে চলে যেতে পারতে না? তোমায় ছাড়া আমি কেমন করে থাকবো? আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে অরণ্যিতা। তার অশ্রুসিক্ত নয়নের নোনা জলে ভেসে যাচ্ছে আমার বুক। অরণ্যিতার কান্না আমি সইতে পারছি না। চিনচিন ব্যথায় হৃদয় ফেটে যাচ্ছে আমার। চোখ দিয়ে অঝোর ধারায় নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। বুক থেকে ওর মাথাটা তুললাম। চোখের জল মুছিয়ে দিয়ে বললাম, ধুর পাগলি, এমন করে কাঁদছো কেন? আমি কি একেবারেই চলে যাচ্ছি নাকি? ফিরে আসবো তো আবার। কোমল হাতে আশ্রে পিছড়ে জড়িয়ে ধরলো আমার হাত। আবেগ মিশ্রিত কণ্ঠে বলল, তুমি গেলে আর আসবে না। তোমাকে আমি কোথাও যেতে দেব না, কোথাও না। আমি ওর উষ্ণ ললাটে একটা ভালোবাসার পরশেকে দিয়ে বললাম, তোমার ভালোবাসার মোহিত আহ্বানে সাড়া দিতে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে ছুটে আসবো বারবার। মুখটা এখনো অমাবস্যার চাঁদের মতো গোমরা করে রাখবে। আমার কথায় কাজল কালো নয়ন যুগল চকচক করে উঠল। ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক চিলতে হাসি। অরণ্যিতার হাসিটা অদ্ভুত সুন্দর। ও হাসলে গোলাপের পাপড়ির ন্যায় অষ্টদয়ের সাথে সাথে হরিণীর মতো নয়ন যুগল হেসে ওঠে। দেখতে বড্ড ভালো লাগে। তার ওই হাসিমাখা কাঁপানে 100 কোটি বছর চেয়ে থাকলেও যেন মিটিবে না আমার নয়ন যুগলের অতৃপ্ত তৃষ্ণা। আজ শহরে চলে যাব। বিষাদময় হৃদয় জুড়ে আজ অরণ্যিতার অবাধ বিচরণ। আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ দিকের খোলা জানালায়, বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছি ধূসর নীল আকাশের দিকে। কেন জানি ধূসর বিবর্ণ মেঘলা আকাশই আমার বড্ড ভালো লাগে। তবে অরণ্যিতার পছন্দ স্বচ্ছ নীল আকাশ। আজ চল যাব, তাই সকাল থেকেই সুমা আর মা দুজনেই খুব ব্যস্ত। সুমা আমার জামা কাপড় গুছিয়ে দিচ্ছে, আর মা আছেন রান্না নিয়ে। আমার জন্য তৈরি করছেন গুড়ের পায়েস, নারকেলের নাড়ু, আরো কত কি। ছোটবেলায় খাওয়ার জন্য খুব বায়না করতাম, তবে এখন এসব খেতে তেমন ভালো লাগে না। তবুও মা নিয়ম করে এগুলো বানিয়ে খাওয়ান আমাকে, যেন এতেই তার তৃপ্তি। মায়ের নিঃস্বার্থ ও অকৃপণ ভালোবাসার কাছে নশ্বর পৃথিবীর সমস্ত ঐশ্বর্য মূল্যহীন। দুপুরে বের হলাম বাড়ি থেকে। ধূসর গগনে মেঘের ঘনঘটা, হৃদয় নীলিমায় বিষণ্ণতার মেঘ। মা আর সুমা বিদায় দিতে গিয়ে চোখের জলে বুক ভাসালো। তাদের চোখে জল আমি সইতে পারিনি, দিতে পারিনি সান্ত্বনা। আনমনে হাঁটছি গায়ের পথে। একটু সামনে গিয়ে দেখলাম রাস্তার পাশে অরণ্যিতা দাঁড়িয়ে আছে। চাঁদের মতো মুখটা অন্ধকারে ঢেকে আছে, চুলগুলো এলোমেলো, রক্তজবার মতো লাল হয়ে আছে অরণ্যিতার মায়াভরা নয়ন যুগল। মনে হয় সারা রাত কেঁদেছে।
এসব দেখে ব্যথাতুর হৃদয়ে নীরবেই কেঁদে উঠল। হৃদয় চাপা কষ্ট নিয়ে বিদায়ক্ষণে প্রিয় মানুষটির সান্নিধ্যে এসে বিদায়ের সঙ্গী হলো অরণ্যিতা। দুপাশে নীরব বনভীতি, মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে দুজন। কোকিলের কুহুতানে মুখরিত চারিদিক, বনকুসুমের মৃদুমধুর গন্ধ আর রক্তপলাশের স্বভাব প্রকৃতিতে বসন্তের উপস্থিতি জানান দিচ্ছে বারংবার। কিন্তু আমার হৃদয়ে প্রান্তর জোরে শুষ্ক বৈচিত্র্যহীন শীতের রিক্তাতা বিরাজমান। ফাল্গুন রাঙাতে পারেনি আমার বিষাদময় হৃদয়। গায়ের গাছপালায় ভরা মেঠো পথে পেরিয়ে পাকা রাস্তায় এসে পৌঁছলাম। পিচ ঢালা রাস্তায় দু একটা ট্রাক চলাচল করছে। রাস্তার পাশের বয়োবৃদ্ধ কড়ি গাছগুলো মাথা তুলে যেন নীল আকাশে উকি দিচ্ছে। অরণ্যিতার দিকে তাকালাম। মুখটা বিষণ্ণ, চোখে নোনা জল চিকচিক করছে। একটু পরেই বড় একটা বাস এসে থামল। অরণ্যিতাকে বিদায় দিয়ে বাসে উঠে গেলাম। সবকিছু পেছনে ফেলে বাস চলতে শুরু করেছে। অস্বচ্ছ কাজের জানালা দিয়ে শেষবারের মতো অরণ্যিতাকে দেখলাম। অশ্রুসিক্ত নয়নে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। সে দৃষ্টিতে সর্বস্ব হারানোর ভয়। চোখটা ঝাপসা হয়ে এলো আমার। ততক্ষণে বাস চলে এসেছে অনেক দূর, দৃষ্টির অগোচরে চলে গেছে অরণ্যিতা। রিক্ত হৃদয়ে পাহাড় সমান বেদনা নিয়ে আমি বাড়ি জমালাম শহরের পথে। রাত্রি গভীর, অলোকিত শহর, গমগম করছে ভার্সিটির হলগুলো। উচ্ছ্বাসিত মনে আড্ডা জমিয়েছে ছাত্রছাত্রীরা। ভার্সিটির জীবন যে কত রঙিন ও আনন্দময় তা এখানে না আসলে বোঝা সম্ভব নয়। আমি জানালার পাশে বসে ব্যস্ত শহরটা দেখছি। চাঁদ তারাহীন নিকষ কালো আকাশ, নিচে পিছালা রাস্তায় দণ্ডায়মান ল্যাম্পপোস্টের হলুদালয়ে আলোকিত চারদিক। গাড়িগুলো ছুটছে আপন গতিতে, হাজারো ব্যস্ততায়। রঙিন শহরের চাকচিক্যময় পরিবেশে মন অস্থির হয়ে উঠেছে। আগে তো এমন হয়নি। মন ছুটে যেতে চাইছে গায়ের সবুজ প্রান্তরে, অরণ্যিতার হাতে হাত রেখে হাঁটি আঁকাবাঁকা মেঠো পথে। এই কাব্য, একলা বসে কি করছিস ওখানে? ভাবনায় ব্যাঘাত ঘটল আমার। পেছনে ফিরে দেখলাম রুমমেট তানিম। একটা চেয়ার টেনে নিয়ে এসে বসলো আমার পাশে। তোর কি হয়েছে বলতো? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। ওহ, কিছু না। কিচ্ছু না বললেই হলো। 7 দিন হয়ে গেল তুই এসেছিস। ঠিক মতো খাচ্ছিস না, ঘুমোচ্ছিস না, আমাদের সাথে আড্ডাও দিচ্ছিস না। কিছু তো এক হয়েছে। তেমন কিছু না, এমনি। ভাবলেশহীন ভাবে উত্তর দিলাম। আচ্ছা, তুই প্রেমে টেমে পড়িসনি তো? এমন দেবদাসের মতো উদাসীন থাকিস? ঠাট্টার স্বরে কথাটি বলে ঈষৎ হেসে উঠল তানিম। প্রেম, সে তো আগ্নেয়গিরির লাভা। হৃদয় গহীনে তোলপাড় করে, বাইরে সুনামি হয়। কথাটি বলে বাইরে চলে গেলাম। তানিম ভেবাচাকা খেয়ে আমার দিকে তাকিয়ে রইল। দেখতে দেখতে কেটে গেল 2 মাস। আমার পরীক্ষা সন্নিকটে। পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। এই 2 মাসে অরণ্যিতার 2টো চিঠি পেয়েছি। প্রত্যেক চিঠিতেই গোটা গোটা অক্ষরে লিখেছে, আমার একগুচ্ছ নির্বন্ধ চাই। পরীক্ষা শুরু হয়েছে। মিছিল আর ধর্মঘটের কারণে পরীক্ষা স্থগিত ছিল বেশ কিছুদিন। তাই প্রায় 20 দিন লেগে গেল পরীক্ষা শেষ হতে। পরীক্ষাগুলো ভালোই দিলাম, এখন চিন্তা নির্বন্ধ নিয়ে। ক্যান্টিনে খাবার খাচ্ছিলাম আমি আর তানিম। তানিমকে বললাম, আচ্ছা, নির্বন্ধ কোথায় পাওয়া যায় রে? অরণ্যিতাকে দিবি। তানিমের মুখে অরণ্যিতার কথা শুনে হকচকিয়ে গেলাম, কি বলবো খুঁজে পেলাম না। আমার এমন অবস্থা দেখে তানিম উচ্চস্বরে হেসে উঠল। তারপর অপরাধীর মতো বলল, আসলে তোর বই নিয়েছিলাম পড়ার জন্য, ওর মধ্যেই চিঠিগুলো ছিল। আচ্ছা, এখন নির্বন্ধ কোথায় পাবো তাই বল। তারপর সারাদিন শহরে ঘুরে একগুচ্ছ নির্বন্ধ জোগাড় করতে করতে সন্ধ্যা হয়ে গেল। ফিরে এলাম হোস্টেলে, বাড়িতে যাওয়ার জন্য সবকিছু গুছিয়ে নিলাম। এখন শুধু সকাল হওয়ার অপেক্ষা। ভোরে বাড়ির বাস ধরেছি। বাস থেকে যখন নামলাম তখন মধ্য দুপুর। গ্রীষ্মের সূর্যের প্রখর তাপদাহে রুক্ষ হয়ে উঠেছে প্রকৃতি। রাস্তার পাশে থাকা কড়ি গাছের নিষ্পত্ত ডালে কয়েকটি কাক বসে আছে, মাঝে মাঝে একসঙ্গে বিশ্রী সুরে ডেকে উঠছে।
মনটা কেমন করে উঠল। গায়ের মেঠো পথে চলতে শুরু করেছি। জনশূন্য রাস্তা, পাখিদের কলতান নেই, উত্তপ্ত সমীরণের সাথে মিশে আছে রৌদ্রদগ্ধ বনফুলের তীব্র গন্ধ। ব্যবসা গরমে আমার মনটা হাঁসফাঁস করতে লাগলো, তাই বড় বড় পা ফেলে বাড়ির পথে চলতে লাগলাম। বাড়ি পৌঁছে দেখলাম কেউ নেই। ঘরে ঢুকে ব্যাগটা রেখে নির্বদ্র বের করে আপনমনে দেখতে লাগলাম। অরেন্বিতার হাসি মাখা মুখখানা দেখতে পেলাম না নিরুপদ্রের মাঝে। হঠাৎ মা হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। বসাতে সুমাও। চোখ দুটো ফুলে আছে, মনে হচ্ছে অনেক কেঁদেছে। সুমা, কি হয়েছে তোর? চোখ ফোলা ফোলা লাগছে কেন? দুজনের চোখেও নোনা জল চিকচিক করছে। মা শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে বললেন, কোথায় মেয়ে ওরও আছে না? ওকে বাড়ির লোক জোর করে এক বিলেতি পোলার সাথে বিয়ে দিচ্ছিল, কিন্তু বিয়েতে ওর মতো ছিল না, তাই বেচারি কাল রাইতে গলায় ফাঁস দিয়ে মইরা গেছে। দাহ করেছে কাল সাঁঝের বেলা। মায়ের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চোখে অন্ধকার দেখতে লাগলাম, নিভে গেলে পৃথিবীর সমস্ত আলো। বিষাদের একটা নীল বাহার এসে হৃদয়ে গহীনে আঘাত করল। চোখ দিয়ে নোনাজল গড়িয়ে পড়তে লাগলো অবিরত। খোকা, তুই এমন করেছিস কেন? আমি কিছু বলতে পারলাম না, বাকশক্তি হারিয়ে গেছে আমার। পাগলের মতো মতো বাড়ি থেকে বেরিয়ে এলাম। দিক বিদিক ভুলে ছুটতে লাগলাম শ্মশানের দিকে। হাত অরেন্বিতার জন্য আনা একগুচ্ছ নির্বন্ধ। অরেন্বিতাদের গোসাই বাড়ি ছাড়িয়ে ডান দিকে একটা পথ চলে গেছে নদীর তীরে, সেখানেই শ্মশান। আমি শ্মশানে পৌঁছে উন্মাদের মতো আমার অরেন্বিতাকে খুঁজতে লাগলাম। সহসা চোখ পড়লো একটা নিম গাছের নিচে সদ্য জলে যাওয়া চিতার দিকে। দৌড়ে গিয়ে বসে পড়লাম শ্মশানের শুভ্র বাড়িতে। চোখ দিয়ে অবিরত ঝরতে লাগলো বেদনার নোনা জল। আমার অরেন্বিতা আর নেই। তার বদলে ধূসর ভস্মস্তূপের মধ্যে পড়ে আছে কয়েকটি অগ্নিদগ্ধ চন্দন কাঠ। হাতাতে থাকলাম, খুঁজতে থাকলাম আমার প্রিয়তমাকে। আর পাগলের মতো ডাকতে লাগলাম, দেখ ওর দেখ, তোমার প্রিয় নির্বদ্ধ এনেছি। নেবে না, কথা বলবে না আমার সাথে? এত অভিমান কেন তোমার? চিৎকার করে কাঁদতে লাগলাম। আকাশ বাতাস কাঁপিয়ে অরেন্বিতা বলে ডাক দিয়ে চৈতন্য হারালাম। কিন্তু অরেন্বিতা তো আর নেই। আমাকে একা করে চলে গেছে না ফেরার দেশে। সেখান থেকে কেউ ফিরে আসে না। সহসা কারো কোমল হাতের স্পর্শে ঘোর কাটলো আমার। বাস্তবে ফিরলাম অতীতের করুণ স্মৃতি থেকে। পেছনে ফিরে দেখলাম ফারিহা দাঁড়িয়ে আছে। পরনে আকাশি রঙের শাড়ি, চোখে কাজল, খুব সুন্দর লাগছে দেখতে ওকে। আমার কাঁধে হাত রেখে মিষ্টি কণ্ঠে বলল, সন্ধ্যা হয়ে গেছে তো, বাড়ি যাবে না? সত্যি তো। চারদিকে অন্ধকার নেমে এসেছে। বৃষ্টি থেমে গেছে অনেক আগেই। আকাশ একদম পরিষ্কার। পদ্মদিঘির পরিত্যক্ত সিঁড়ি থেকে উঠে দাঁড়ালাম। হাঁটতে লাগলাম বাড়ির পথে। ফারিহাকে। ফারিহা হচ্ছে আমার বিবাহিত স্ত্রী। অরেন্বিতাকে হারানোর বেদনা সইতে না পেরে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। প্রায় অর্ধ বছর আমি এভাবেই ছিলাম। বাবা নেই, আমার এই অবস্থা। মা খুব ভেঙে পড়েছিল। শাড়ির আঁচলে মুখ চেপে সারাক্ষণ শুধু কান্না করত। কেন কাঁদছে তা বোঝার মতো বোধশক্তি আমার ছিল না। আমার চিন্তায় মা অসুস্থ হয়ে পড়ল। কবি চাচা বললেন, এবার বিয়েটা করে নে বাবা। সকলে একই কথা বললেন। অবশেষে উপায় না পেয়ে ফারিহাকে বিয়ে করলাম। গরিব ঘরের মেয়ে ফারিহা, তবে খুব মায়াবতী। ওর যত্ন আর ভালোবাসায় আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলাম। ফিরে পেলাম স্বাভাবিক জীবন। গায়ের পথে পাশাপাশি হাঁটছি আমি আর ফারিহা। মেঘমুক্ত আকাশে গুটি কয়েক তারা জ্বলছে। ঝিরিঝিরি বাতাসে উঠছে ওর দীর্ঘল কালো কেশ। ফারিহার দিকে তাকালাম, নিষ্পাপ চেহারা, মায়াবী চাহনি। দুজনের চোখাচোখি হতেই মুচকি হাসলো। চোখের ভাষায় বলল, কি দেখছো এমন করে? আমি মাথা নাড়িয়ে না বোধক উত্তর দিলাম। মেয়েটা আমার জীবনে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় উদয় হয়ে দূর করে দিয়েছে জীবনের সকল অন্ধকার। রিক্ত হৃদয়ে ভরিয়ে দিয়েছে ভালোবাসার ঐশ্বর্যে। থেমে গেছে ক্ষত বিক্ষত হৃদয়ের রক্তক্ষরণ, কিন্তু দাগ রয়ে গেছে। হৃদয় গহীনে অরেন্বিতার জন্য মায়া জমে আছে। অদৃশ্য এই মায়ের বাঁধন ছিন্ন হবার নয়, এই বাঁধন যে আজন্মকালের।
দূর আকাশের সন্ধ্যাতারাটা জল জল করে উঠল, তার মাঝে দেখতে পেলাম আমার প্রিয়তমার মায়াবী বদনের মুক্ত ঝরা হাসি। সমাপ্ত।